সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে পরিবারের সকলকে নিয়ে ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। পরিণতি ও সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের সরকার কাঠামোর একনায়কতন্ত্র এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি শৌকত জাহান সাকু, সহকারী অধ্যাপক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। আমরা এই অনলাইন ক্লাসের আজকে আমি সপ্তম পর্ব আলোচনা করছি। আমি আজকে আলোচনাতে যাওয়ার আগে এর আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আছে, আমাকে প্রশ্ন করেছিলে, সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমি আজকের ক্লাসে শুরু করব। রোকসানা আহমেদ প্রশ্ন করেছিলে, সুইজারল্যান্ডের 5টি ক্যান্টন বলতে আমরা কি বুঝি? ক্যান্টন হচ্ছে প্রদেশ। ওরা আঞ্চলিকভাবে সুইজারল্যান্ডের প্রদেশগুলোকে ক্যান্টন বলে। আরিফ সরকার প্রশ্ন করেছিলে, কি কি বৈশিষ্ট্য দ্বারা গণতন্ত্র ও প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য করা যায়? গণতন্ত্র এবং প্রজাতন্ত্র। গণতন্ত্র হচ্ছে প্রজাতান্ত্রিক সরকারের আরেকটি রূপ। এটাকে দুটো আলাদা করা যায় না। তোমাকে এই প্রশ্নটা বোঝার জন্য প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রজাতন্ত্রের সংজ্ঞা কি। প্রজাতন্ত্রের সংজ্ঞায় কি বলা হয়েছে? যে শাসন ব্যবস্থায় জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে সরকার প্রধান নির্বাচিত হয় তাকে বলা হয় প্রজাতন্ত্র। তাহলে এখানে গণতন্ত্রও কিন্তু একই সংজ্ঞা। কাজেই গণতান্ত্রিক সরকার হচ্ছে প্রজাতান্ত্রিক সরকারের আরেকটি রূপ। এটাকে পৃথক করা যায় না। রুবানা মেহজাবিন প্রশ্ন করেছ, সংসদীয় প্রজাতন্ত্র কি? সংসদীয় প্রজাতন্ত্র বলতে কোনো শব্দ নেই। সরকারের শ্রেণীবিভাগে অধ্যাপক লিকক প্রদত্ত সরকারের শ্রেণীবিভাগে আমরা লক্ষ্য করেছি যে অধ্যাপক লিকক সরকারের যে শ্রেণীবিভাগ করেছেন সেখানে সরকারকে যে দুটো ভাগে ভাগ করা হয়েছিল প্রজাতন্ত্রের ক্ষেত্রে, একটা হচ্ছে সংসদীয় সরকার আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। আমরা এর পরের ক্লাসে এই সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার নিয়ে আলোচনা করব। তখন আমরা আরো বিস্তারিত আমি তোমাদের সঙ্গে আরো বিস্তারিত তখন আলোচনা করব। আপাতত এটুকুই জেনে রাখো, সংসদীয় প্রজাতন্ত্র বলতে কোনো শব্দ নেই। ঠিক আছে, তাহলে আজকে আমি চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয় স্ক্রিনে লক্ষ্য করো। একনায়কতন্ত্রের সংজ্ঞা, একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য, একনায়কতন্ত্রের দোষগুণ, গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনা। আমরা প্রথমেই আসছি একনায়কতন্ত্রের সংজ্ঞায়। স্ক্রিনে লক্ষ্য করো, একনায়কতন্ত্রের উদাহরণে আমরা যাদেরকে বলি হিটলার, মুসোলিনি, তাদের ছবি ঘুরছে। প্রথম ছবিটা, উপরের ছবিটা হিটলার মুসোলিনি দুজন একসাথে, নিচের ছবিটায় মুসোলিনি। একনায়কতন্ত্র বলতে আমরা কি বুঝি প্রথমে আলোচনায় আসি। গণতন্ত্রের বিপরীতধর্মী শাসন ব্যবস্থা হচ্ছে একনায়কতন্ত্র। কার বিপরীতধর্মী শাসন ব্যবস্থা? গণতন্ত্রের বিপরীতধর্মী শাসন ব্যবস্থা। গণতন্ত্র কার সরকার? জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। ঠিক তার বিপরীতটা হচ্ছে একনায়কতন্ত্র। কেমন?
একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তি বা এক নায়কের হাতে কুক্ষিগত থাকে। কার হাতে? এক ব্যক্তি। এই ব্যক্তিকে একটু বিশেষণ যোগ করে বলা হচ্ছে এক নায়ক। নায়ক বানিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ তার হাতেই থাকে সমস্ত ক্ষমতা। তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু। তাকে ঘিরেই সমস্ত রাষ্ট্র নিয়ন্ত্রিত হয় এবং পরিচালিত হয়। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বলছি, গণতন্ত্রের বিপরীতধর্মী শাসন ব্যবস্থা হচ্ছে একনায়কতন্ত্র। বিপরীতধর্মী অর্থাৎ এখানে কোনো জনগণের বা কোনো রাজনৈতিক দল থাকে না, কারো অন্য কোনো অস্তিত্ব বা প্রাধান্য লক্ষ্য করা যায় না। এখানে ক্ষমতা কার হাতে থাকে? এখানে ক্ষমতা থাকে এক ব্যক্তি বা এক নায়কের হাতে, একজন মানুষের হাতেই ক্ষমতা থাকে। নিউম্যান বলেছেন একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে এক ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের সকল ক্ষমতা কারায়ত্ত করেন এবং বাধাহীন ও একচেটিয়াভাবে তা প্রয়োগ করেন। লক্ষ্য করো, আমি প্রথমেই যে সংজ্ঞাটি বললাম যে একজনের শাসন ব্যবস্থা, একজনের হাতে ক্ষমতা থাকে, অর্থাৎ নিউম্যানে কিন্তু একই কথা বলেছেন যে এক ব্যক্তি বা একটা গোষ্ঠী এবং কোনো বাধা তাদেরকে কেউ কোনো বাধা দিতে পারে না, একচেটিয়াভাবে তারা ক্ষমতা প্রয়োগ করে থাকেন। রজার স্ট্রটন তার এ ডিকশনারি অফ পলিটিক্যাল থট গ্রন্থে, আমি আবার বলছি, এ ডিকশনারি অফ পলিটিক্যাল থট গ্রন্থে তিনি বলেছেন একনায়কতন্ত্র হলো এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সকল নাগরিকের নিকট থেকে আনুগত্য আদায় করে। আধুনিক যুগে গণতন্ত্রের সমাধির উপর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কি বলা হচ্ছে? গণতন্ত্রের সমাধির উপর কার শাসন প্রতিষ্ঠিত হয়? এক নায়কের শাসন প্রতিষ্ঠিত হয়। যে এখানে কোনো ব্যক্তি বা সংস্থা বা গোষ্ঠী বা দল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা লাভ করে। এখানে অন্য কোনো নাগরিকের নিকট থেকে কোনো কিছু শোনা হয় না, বরং তাদের কাছ থেকে, নাগরিকের কাছ থেকে নাগরিকের আনুগত্যটা আদায় করে নেওয়া হয়। রজার স্ট্রটনের ছবিটা দেখতে পাচ্ছ এবং তার বইয়ের ছবিটাও স্ক্রিনে লক্ষ্য করবে। তারপরে আমরা বলতে পারি যে প্রথম মহাযুদ্ধের পর স্পেনে ফ্রাঙ্কো, জার্মানিতে হিটলার ও ইতালির মুসোলিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। তাহলে আমরা বলতে পারি একনায়কতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থা এক ব্যক্তি বা এক গোষ্ঠী বা এক দলের হাতে থাকে এবং তারা একচেটিয়াভাবে ক্ষমতার ব্যবহার করে থাকে। এবার আমরা আসছি একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য। সংজ্ঞাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। প্রথম বৈশিষ্ট্যটা লক্ষ্য করো, স্ক্রিনে কি দেওয়া আছে? এক ব্যক্তির শাসন। সংজ্ঞাতেও কিন্তু আমরা বলেছি এক ব্যক্তি বা এক নায়ক। একনায়কতন্ত্রে রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব এক ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। এক নায়ক সমস্ত ক্ষমতার, এক নায়ক মানে এক ব্যক্তি সমস্ত ক্ষমতার উৎস। তার কাজের জন্য তিনি কারো নিকট জবাবদিহি করেন না। তিনি সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে অবস্থান করেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বল প্রয়োগ। এক নায়ক যুক্তির জোরে, যারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন তারা যুক্তির জোরে অপেক্ষা জোরের যুক্তিতে বিশ্বাসী। একনায়কতান্ত্রিক সরকার বল প্রয়োগ করে এবং সকল বিরোধী মত ও বক্তব্যকে নির্মমভাবে দমন করার চেষ্টা করে। এজন্য একনায়কগণ বিশেষ বাহিনী বা গুপ্ত পুলিশ বাহিনীও অনেক সময় গঠন করে থাকে। একদলীয় শাসন, আমি বল প্রয়োগের আগে আমি এক ব্যক্তির বলেছি, বল প্রয়োগের আগে আমি একদলীয় শাসনটা আরেকবার একটু আলোচনা করে দিচ্ছি। একনায়কতন্ত্রে একটি মাত্র রাজনৈতিক দল থাকে
সে দল হচ্ছে যিনি এক নায়ক থাকেন, অর্থাৎ এক ব্যক্তি থাকেন, তার নিজস্ব দল। সেখানে তিনি বিরোধী দল বা মতকে কঠোরভাবে দমন করেন, নির্মূল করে দেন। দমন করলে বলা ভুল হবে, একেবারে নির্মূল করে দেন। অন্য কোনো দলের অস্তিত্ব লক্ষ্য করা যায় না। পরের পয়েন্ট হচ্ছে ক্ষমতার অতিমাত্রার কেন্দ্রীয়করণ। একনায়কতন্ত্রে রাষ্ট্রীয় সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। অর্থাৎ ওই যে বললাম, এক ব্যক্তি বিশেষ, এক নায়ক, তার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে এবং তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। আমি প্রথমেই বলেছিলাম গণতন্ত্রে বিপরীতধর্মী শাসন ব্যবস্থা, অর্থাৎ এখানে জনগণের কোনো অস্তিত্ব থাকে না। পরের পয়েন্ট হচ্ছে প্রহসনমূলক আইনসভা। একনায়কতান্ত্রিক রাষ্ট্রগুলোতে আমরা লক্ষ্য করি একটি আইনসভা থাকে, তবে সেই আইনসভাকে বলা হয় প্রহসনমূলক আইনসভা। মূলত এই আইনসভা নামে মাত্র থাকে, লোক দেখানো বাবদ। এক নায়কের ইচ্ছার বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা যায় না। সর্বক্ষেত্রেই তাকে সমর্থন, আইনসভার যারা সদস্য থাকেন তাকে সমর্থন দিতে হয় এবং এই সমর্থন দেওয়াই হচ্ছে আইনসভার একমাত্র লক্ষ্য। তারপরে হচ্ছে প্রচার যন্ত্রের একচেটিয়া ব্যবহার। একনায়কগণ, যারা একনায়কতান্ত্রিক সরকারের প্রধান থাকেন, রাষ্ট্রীয় প্রচার যন্ত্রকে সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রাখে এবং প্রচার যন্ত্রের যতগুলো বিভাগ আছে সব বিভাগেই সবসময়ই এই এক নায়কের গুণগান বা জয়গান গাওয়া হয়। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, এই যে মাধ্যম, গণমাধ্যমগুলো আছে, এই গণমাধ্যমগুলোকে খুব কড়াকড়িভাবে এদের উপর সেন্সরশিপ আরোপ করা হয়, অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সেন্সরশিপ মানে বাধা দেওয়া, বাধা প্রদান করা হয়। সরকারের বিরুদ্ধে কেউ কোনো কিছু লিখতে বা প্রচার করতে পারবে না। একক আদর্শবাদ। একনায়কতন্ত্র বিশেষ কোনো একটি আদর্শের প্রতি বিশ্বাসী হয়। ওই এক নায়কের যে আদর্শ থাকে সে আদর্শে বিশ্বাসী হয়। এক নায়ক যে আদর্শ বিশ্বাস করেন, সরকারি যে গণমাধ্যমগুলো আছে, প্রচার মাধ্যমগুলো আছে, তারা শুধু তার জয়গানি গাবে, তার গুণগানি গাবে। এরূপ বিশ্বাস এবং আদর্শের বিরোধীদেরকে নির্মমভাবে এদেরকে দমন করা হয়, নির্মূল করা হয়, উৎখাত করা হয়। পরের পয়েন্ট হচ্ছে সর্বাত্মকবাদী। পয়েন্টটা খেয়াল করবে, সর্বাত্মকবাদী অর্থাৎ সর্বদিকেই এই এক নায়কের অবস্থান। এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থা বলা হয়। অর্থাৎ এখানে অন্য কোনো দল, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের কোনো কিছু বলার বা করার সুযোগ থাকে না। মুসোলিনির ফেসিবাদের যে স্লোগান, সেটি কি ছিল? সবকিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিছু নয়, রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু থাকতে পারে না। সবকিছুই কার কেন্দ্রিক হবে? রাষ্ট্রকেন্দ্রিক হবে। রাষ্ট্রের বাইরে কিছু করা যাবে না, এমনকি কোনো মানুষ, কোনো প্রতিষ্ঠান, কেউই রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু বলতে পারবে না। একনায়কতান্ত্রিক রাষ্ট্র একটি সর্বাত্মকবাদী প্রতিষ্ঠান। ব্যক্তি এবং সমাজের সকল দিক কার কর্তৃক নিয়ন্ত্রিত হয়? রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়। পরের পয়েন্ট আমরা লক্ষ্য করি, কি আসছে? এক ব্যক্তির শাসন। এটা আমি প্রথমেই বলেছিলাম, এক ব্যক্তির শাসন। একদলীয় শাসনের আগে আমি প্রথমেই ওটা বলেছিলাম, এক ব্যক্তির শাসন, অর্থাৎ এক ব্যক্তি শাসন করেন, এক ব্যক্তির কথাই, সেখানে অন্য কোনো দল, মত, প্রতিষ্ঠান, ব্যক্তি কারো কিছুই থাকে না। ব্যক্তি যা বলবেন তার কথাই রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। পরেরটা হচ্ছে যুদ্ধবাদী ও সাম্রাজ্যবাদী। কি বলা হচ্ছে? যুদ্ধবাদী। যুদ্ধবাদী মানে বুঝতেই পারছো, যেখানে সবসময় যুদ্ধের একটা ডামাডোল, অস্ত্রের ঝনঝনানি। কারণ একনায়কতান্ত্রিক যারা ক্ষমতায় থাকে, এক নায়ক যাকে আমরা বলছি, এক ব্যক্তি, তারা সবসময় যুদ্ধপ্রিয় থাকে এবং একনায়কগণ শান্তিতে বিশ্বাস করেন না। তাদের আদর্শ হচ্ছে যুদ্ধ। যুদ্ধ তাদের জন্য অপরিহার্য, তারা মনে করেন। নারীর নিকট, প্রত্যেকটি নারীর নিকট মাতৃত্ব যেমন অপরিহার্য, পুরুষের নিকট নাকি যুদ্ধও তেমনি অপরিহার্য। এটি আমার কথা না, এটি মুসোলিনি বলেছেন, যিনি একনায়কতান্ত্রিক
সরকার প্রতিষ্ঠা করেছেন। এক ব্যক্তি ছিলেন। কি বলেছেন? আমি আবার বলছি, দেখো, নারীর নিকট যেমন মাতৃত্ব অপরিহার্য, পুরুষের নিকট নাকি যুদ্ধও তেমনি অপরিহার্য। অর্থাৎ তারা সবসময় যুদ্ধবাদে বিশ্বাসী ছিলেন। সাম্রাজ্যবাদ জীবনের চিরন্তন ও অপরিবর্তনীয় নিয়ম। হিটলার ও মুসোলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার এবং মুসোলিনিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কিন্তু প্রধানত দায়ী করা হয়, কারণ দুজনেই ছিলেন এক নায়ক শাসক। তারপরে আসছে শান্তি ও আন্তর্জাতিকতার বিরোধী। একনায়কতন্ত্র আন্তর্জাতিকতায় বিশ্বাস করে না, শান্তি পছন্দ করে না। তারা শান্তিকে ভীরু স্বপ্ন বলে অভিহিত করেছেন। মুসোলিনি শান্তিকে ভীরু স্বপ্ন বলে অভিহিত করেছেন। বিশ্ব শান্তির প্রতি হিটলারের ঘৃণা ছিল সর্বজন বিদিত। তারা সবসময় যুদ্ধকেই পছন্দ করতেন। তারপর আছে উগ্র জাতীয়তাবাদী। একনায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী। এক জাতি, এক নেতা, এক দেশ, এটাই ছিল তাদের মূল মন্ত্র, তাদের সূত্র। হিটলার মনে করতেন জার্মান জাতি সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে জার্মান জাতি, সুতরাং তাদের অধিকার রয়েছে পৃথিবীকে শাসন করা। তারপরে আসছে ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী। একনায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের বিরোধী। একনায়কতন্ত্রের নীতি হলো ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। কার জন্য রাষ্ট্র নয়? ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্যই ব্যক্তি। ব্যক্তি স্বাধীনতার পরিবর্তে একনায়কতন্ত্রে ব্যক্তি পূজা ও রাষ্ট্রের পূজাকে উৎসাহিত করা হতো। দায়িত্বহীনতা। একনায়কতন্ত্রে দায়িত্বশীলতার কোনো স্থান নেই। সরকার জনগণের উপর একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করে, কিন্তু জনগণের কাছে কোনোভাবেই সরকার দায়ী থাকে না। সরকার গঠন অথবা সরকার অপসারণ, এক্ষেত্রে জনগণ প্রকৃতপক্ষে কোনো সাংবিধানিক পথ বা উপায়ও খুঁজে পায় না। এ হচ্ছে একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য। তারপরে আমরা আলোচনা করব একনায়কতন্ত্রের গুণ। স্ক্রিনে লক্ষ্য করতে পারছো একনায়কতন্ত্রের গুণ। প্রথমে আসছে দ্রুত নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা। আমরা সবসময় দোষগুণ যখন আলোচনা করি ভালো কথাগুলো দিয়েই শুরু করি, গুণের কথা দিয়েই শুরু করি, মন্দগুলো আমরা পরেই আলোচনা করি। দ্রুত নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়। একনায়কতন্ত্র দ্রুত নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায় বলা হচ্ছে কেননা যেসব সমাজ বা রাষ্ট্র নানা কারণে অব্যবস্থাপনা থাকে, বিশৃঙ্খল অবস্থা থাকে, একনায়ক সেখানে তার সীমাহীন শক্তি দ্বারা, তার প্রবল ক্ষমতা দ্বারা তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন। দ্রুত অর্থনৈতিক উন্নতি। একনায়কতন্ত্র অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা বাস্তবায়ন করে রাষ্ট্রকে দ্রুত উন্নতির দিকে নিতে সক্ষম হয়। অসীম ক্ষমতার অধিকারী হওয়ার ফলে একনায়কের কাজ ও পরিকল্পনায় কেউ বাধা দিতে পারে না, কাজেই খুব সহজেই দ্রুত অর্থনৈতিক উন্নতি ঘটানো সম্ভব হয়। জাতীয় সংহতি প্রতিষ্ঠা। যে জাতি রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে একমত নয়, দল ও উপদলে বিভক্ত, সম্প্রদায়ে সম্প্রদায়ে পরস্পর হানাহানি মারামারিতে লিপ্ত থাকে, রাষ্ট্রীয় সংহতি একটা প্রচন্ড রকমের অভাব লক্ষ্য করা যায়, সেসব শাসন ব্যবস্থায় কিন্তু একনায়ক জাতীয় সংহতি প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থের অপচয় হয় না। একনায়কতন্ত্রে সংগঠনের সরলতা বা সরকারের স্থায়িত্বের জন্য অর্থের কোনো অপচয় হয় না, কারণ তিনি যা বলছেন অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ্য করা যায় না, এবং একনায়কের যে শাসক তিনি যা বলছেন সেটাই স্বতঃসিদ্ধ, সেটাই আইন, কাজেই সেটাকে ভাঙারও যেহেতু কোনো শক্তি কারো থাকে না, সেক্ষেত্রে এখানে অর্থের অপচয়ও কম হয়। পরের পয়েন্ট হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। একনায়কতান্ত্রিক সরকার স্থায়ী সরকার, ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা খুব সহজেই বাস্তবায়ন করা যায়।
জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। একনায়কতান্ত্রিক সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, ফলে জরুরি পরিস্থিতিতে মোকাবিলায় এই একনায়কতান্ত্রিক সরকার খুব সফলতার সাথে তার ভূমিকা পালন করতে পারে। এই গেল আমাদের একনায়কতান্ত্রিক সরকারের গুণ। এবার আমরা কিছু মন্দ কথা বা দোষ ত্রুটি দেখি। স্ক্রিনে লক্ষ্য করো। প্রথমেই বলা আছে গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার। একনায়কতান্ত্রিক সরকার গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার করে। একনায়ক জনগণের সম্মতির কোনো তোয়াক্কাই করে না, একনায়কের ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হয়। এখানে সহনশীলতার কোনো স্থান নেই, কাজেই গণতান্ত্রিক মূল্যবোধের কোনো অস্তিত্ব লক্ষ্য করা যায় না। পরের পয়েন্ট হচ্ছে দায়িত্বশীলতার অভাব। একনায়কতন্ত্রে সমস্ত ক্ষমতা নেতা বা দলের মধ্যে কেন্দ্রীভূত থাকে, ফলে জনগণের মধ্যে দায়িত্ববোধ জন্ম নেয় না। জনগণ সুনাগরিকের যে গুণাবলীর চর্চা ও অর্জনের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হওয়ার যে প্রচেষ্টা, সেটাও জনগণের মধ্যে লক্ষ্য করা যায় না। প্রগতি বিরোধী বলা হচ্ছে। একনায়কতন্ত্র প্রগতি বিরোধী। একনায়কতন্ত্র ভিন্ন মত ও আদর্শকে কঠোরভাবে দমন করা হয়। নতুন ও প্রগতিশীল আদর্শকে একনায়ক সাধারণত সন্দেহের চোখে দেখে। পরের পয়েন্ট হচ্ছে বিপ্লবের সম্ভাবনা। একনায়কতন্ত্র বিপ্লবের আশঙ্কা থেকে কখনোই মুক্ত নয়, কেননা বিরোধী রাজনৈতিক দল প্রকাশ্যভাবে যদিও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না, বাধাগ্রস্ত হয়, তাদেরকে বিরত থাকতে হয়, গোপনভাবে তারা তাদের তৎপরতা চালায়, কিন্তু জনগণকে একনায়কতন্ত্রের বিরুদ্ধে সংগঠিত, অনেক সময় জনগণ একনায়কতন্ত্রের বিরুদ্ধে সংগঠিত হয়, ফলে কিন্তু একটা বিপ্লবের সম্ভাবনাও লক্ষ্য করা যায় বা বিপ্লবের সম্ভাবনা থাকে। তারপরের পয়েন্ট হচ্ছে দুর্নীতির প্রসার। একনায়কতান্ত্রিক সরকার সীমাহীন দুর্নীতির জন্ম দেয়, যেহেতু কারো নিকট জবাবদিহি করতে হয় না বলে একনায়ক দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে থাকে। লর্ড অ্যাক্টন এই জন্যই বলেছেন, সাধারণত ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত এবং সীমাহীন ক্ষমতা মানুষকে সীমাহীন দুর্নীতিগ্রস্ত করে। কি বলা হচ্ছে? সীমাহীন ক্ষমতা। একনায়কতান্ত্রিক সরকারের হাতে থাকে অবাধ, অসীম, সীমাহীন ক্ষমতা, কাজেই একনায়কতান্ত্রিক সরকারও দেখা যায় সীমাহীন দুর্নীতিগ্রস্ত থাকে বা দুর্নীতিগ্রস্ত হয়। স্বৈরতন্ত্রের নামান্তর। পরের পয়েন্ট লক্ষ্য করো স্ক্রিনে। একনায়কতন্ত্র এক ব্যক্তি ও এক দলের স্বৈরতান্ত্রিক শাসক। একনায়কগণ সংবিধান ও আইনের প্রতি কখনোই শ্রদ্ধাশীল হয় না। তারা তাদের খেয়াল খুশি মতো তাদের শাসন কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও আরো বেশ কিছু পয়েন্ট আছে, আমি সেগুলো বলে দিচ্ছি, তোমরা বই দেখে পড়ে নিও। সাম্য ও স্বাধীনতা বিরোধী, উগ্র বর্ণবাদী ও জাতীয়তাবাদী, যুদ্ধ ও সাম্রাজ্যবাদী ও আন্তর্জাতিকতা বিরোধী, সর্বাত্মকবাদী ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। এই পয়েন্টগুলো তোমরা দেখে নিবে বই থেকে। এবার আমাদের আলোচনার বিষয় গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনা। প্রথমে আসছে শাসকের সংখ্যা। কার মধ্যে? গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে। আমরা প্রথমেই বলেছি গণতন্ত্র হচ্ছে একনায়কতন্ত্রের বিপরীতধর্মী শাসন ব্যবস্থা। উভয়ের লক্ষ্য বা উদ্দেশ্য এবং তা বাস্তবায়নের পদ্ধতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। দুটি ব্যবস্থারই বাস্তবায়নের পদ্ধতি, দুটি ব্যবস্থারই উদ্দেশ্য, দুটি ব্যবস্থারই লক্ষ্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন। প্রথমে আমরা দেখি শাসকের সংখ্যার দিক থেকে। গণতন্ত্র কার সরকার? গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার। অব দ্য পিপুল, ডেমোক্রেসি ইজ অব দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। তাহলে সবকিছুই কি কেন্দ্রিক? জনগণ কেন্দ্রিক। কিন্তু একনায়কতন্ত্র জনগণের কোনো তোয়াক্কাই করে না, সেখানে এক ব্যক্তি বা এক দলের প্রাধান্য লক্ষ্য করা যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষমতার উৎস। গণতন্ত্রের ক্ষমতার মূল উৎসকে, গণতন্ত্রের ক্ষমতার মূল উৎস হচ্ছে
জনগণ। আর একনায়কতন্ত্রের ক্ষমতা উৎস হচ্ছে এক ব্যক্তি বা একটি মাত্র দল। ব্যক্তির ভূমিকা ও স্থান। গণতন্ত্রে ব্যক্তির প্রাধান্যই প্রবল, একনায়কতন্ত্রে রাষ্ট্রের চরম ও চূড়ান্ত। গণতন্ত্রে কার প্রাধান্য? ব্যক্তির প্রাধান্য সব জায়গায়। প্রবল বলা হচ্ছে যে কার প্রাধান্য কোন জায়গায়? সব জায়গায়। আর একনায়কতন্ত্রে রাষ্ট্রের সবকিছুই একজনের হাতে থাকে, ব্যক্তির ভূমিকা সেখানে গৌণ থাকে। ব্যক্তির স্বাধীনতা। গণতন্ত্র ব্যক্তির স্বাধীনতায় বিশ্বাসী, অপরদিকে একনায়কতন্ত্র তার বিপরীত, ব্যক্তি স্বাধীনতার বিরোধী। ব্যক্তির স্বাধীনতা গণতন্ত্রের মূল মন্ত্র। গণতন্ত্র আছে বলেই ব্যক্তির স্বাধীনতা রক্ষা পায়। আর একনায়কতন্ত্র মুক্ত বুদ্ধি ও বিবেকের বা চিন্তার স্বাধীনতার বিরোধী। পরের পয়েন্ট হচ্ছে আইনসভার ক্ষমতা ও মর্যাদা। গণতন্ত্রে আইনসভা হচ্ছে সার্বভৌম, সকল ক্ষমতার উৎস, কিন্তু একনায়কতন্ত্রে আইনসভা একটি প্রহসনমূলক প্রতিষ্ঠানে পরিণত হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে, আইনসভার নিকট শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে, আমরা জানি। কিন্তু একনায়কতন্ত্রে যে আইনসভাটা থাকে সেটা হচ্ছে নামমাত্র আইনসভা। সেখানে একনায়ক বা যিনি শাসক থাকেন তিনিই সকল ক্ষমতার অধিকারী, তিনি যা বলেন সেটি আইন, এবং আইনসভার সকলেই সেটি মানতে বাধ্য থাকে। পরের পয়েন্ট হচ্ছে শান্তি, যুদ্ধ ও জাতীয়তাবাদ। গণতন্ত্রের শান্তিতে বিশ্বাসী, আমরা জানি, কিন্তু একনায়কতন্ত্র হচ্ছে যুদ্ধবাদে বিশ্বাসী। গণতন্ত্রের লক্ষ্য হলো মানুষে মানুষে, জাতিতে জাতিতে শান্তি প্রতিষ্ঠা, কিন্তু একনায়কতন্ত্র সবসময় যুদ্ধবাদে বিশ্বাসী। একনায়ক হিটলার সবসময় বলতেন যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন। এখানে তোমরা দেখবা এই যে প্রত্যেকটা দোষ, গুণ, বৈশিষ্ট্য, তারপরে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি গণতন্ত্র একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা, এখানে বিভিন্ন পয়েন্টের ভেতর ছোট ছোট হিটলার, মুসোলিনি বা বিভিন্ন দার্শনিকদের উক্তি দেওয়া আছে। তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু এগুলো থাকতে পারে। যেমন এখন আমি যেটি বললাম যে যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, উক্তিটি কার বা কে বলেছেন? হিটলার। অতএব এই বিষয়গুলো যাতে খুব ভালো করে মনে থাকে তার জন্য এরকম যখন ছোট ছোট উক্তিগুলি পাবা বই পড়ে, তখন সঙ্গে সঙ্গে খাতায় লিখবে, তাহলে সেটা মনে থাকবে। হিটলার একনায়ক আমরা বলছি, পাশাপাশি আরেকজনকেও দেখিয়েছি যিনি মুসোলিনি। তিনি কি বলেছেন? এককালীন শান্তি সম্ভব নয়, সঙ্গতও নয়। মানে দোষ যদি বলি দেখো, এবং এই কথা থেকে দোষ আমরা কিভাবে না বলবো যে এককালীন শান্তি নাকি সম্ভব নয় এবং সঙ্গতও নয়। তার মানে উনার মতে কি সঙ্গত ছিল? উনার মতে যুদ্ধই সঙ্গত ছিল। তারপরের পয়েন্ট হচ্ছে সর্বাত্মকবাদ। গণতন্ত্র সর্বাত্মকবাদকে ঘৃণা করে, কারণ গণতন্ত্র জনগণের সম্মতির বিশ্বাসী। গণতন্ত্রের মূল উৎস হচ্ছে, ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ, কিন্তু একনায়কতন্ত্র সবসময় সর্বাত্মকবাদকে প্রশ্রয় দেয়। গণতন্ত্রে ব্যক্তি মুখ্য, রাষ্ট্র হচ্ছে গৌণ। এরূপ চরম ও সর্বাত্মক ধারণায় একনায়কতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। তারপরে পয়েন্ট হচ্ছে দলের সংখ্যা। গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল বিদ্যমান থাকে, আমরা জানি, কিন্তু একনায়কতন্ত্র হচ্ছে এক দলের শাসন। একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় কোনো দল, কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো সংগঠনকে মেনে নেয় না বা তাদের অস্তিত্ব লক্ষ্য করা যায় না। মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা স্বীকৃত হওয়ায় গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু একনায়কতন্ত্রে এসব মৌলিক অধিকার স্বীকৃত না থাকায় কোনো বিরোধী দল গড়ে উঠতে পারে না। এছাড়াও আরো পয়েন্ট আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা বই দেখে পড়ে নিও। নেতৃত্ব, প্রচার মাধ্যমের স্বাধীনতা, সম্মতি, স্থায়িত্ব, ব্যালট বনাম শক্তি, বিরোধী দলের অবস্থান,
মানব প্রকৃতি, আইনের শাসন। এই পয়েন্টগুলো তোমরা দেখে নিবে। আর তাহলে আমরা বলতে পারি, সুতরাং গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের আমরা যতই দোষ ত্রুটি দেখি না কেন, তুলনামূলক আলোচনা লক্ষ্য করলাম, গুণগুলো দেখলাম, এবং এগুলো গণতন্ত্রের সাথে যদি তুলনা করি, নেহায়াতি আলোচনা ছাড়া অন্য কিছু নয়। কারণ পুরোপুরি বিপরীতধর্মী একটা শাসন ব্যবস্থা। আন্তরিকতা ও নিষ্ঠা থাকলেও ত্রুটিগুলোর প্রতিকার করাও সম্ভব নয়। নিঃসন্দেহে তাই আমরা বলতে পারি গণতন্ত্র সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা এবং গণতন্ত্র একটা উত্তম শাসন ব্যবস্থা। এখানে উদ্দীপক দিয়ে এরকমও থাকতে পারে যে উদ্দীপকের যে বিষয়টির কথা, যে দুটো ব্যবস্থার কথা আলোচনা করা হয়েছে তার তুলনামূলক আলোচনা করো, এরকমও থাকতে পারে। আবার প্রশ্নটা এভাবেও থাকতে পারে যে উদ্দীপকের যে বিষয়টির কথা আলোচনা করা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা কোনটি। তখন তুমি এই তুলনামূলক আলোচনা, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র, এই পয়েন্টগুলোর ভিত্তিতে আলোচনা করে তারপর তোমাকে বলতে হবে কি কারণে তুমি গণতন্ত্রকে একটি সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের আলোচনা। এখান থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন থাকতে পারে আমি তোমাদেরকে সেগুলো এখন এক এক করে বলে দিচ্ছি। একনায়কতন্ত্রের সংজ্ঞা, একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য, একনায়কতন্ত্রের দোষগুণ আলোচনা করো এবং গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনা করো। আমরা পরবর্তী ক্লাসে যা আলোচনা করব সেটা আমি বলে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আলোচনা করব সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলতে আমরা কি বুঝি। তাহলে আজকে এখানেই শেষ করছি। প্রত্যেকে বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে। সচেতনতার মাধ্যমেই আমরা করোনাকে জয় করতে পারব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।